Hello student, welcome to our channel SDM History. আশা করি তোমাদের পড়াশোনা জোর কদমে চলছে। দেখো, পূর্বের ভিডিওর মতো আজকেও আমি তোমাদের হর্ষবর্ধন পরবর্তী উত্তর ভারতের ইতিহাস সম্পর্কে যে আঞ্চলিক শক্তিগুলির উত্থান হয়েছিল এবং সেই সময়কার যে রাজা এবং তাদের কর্মপন্থা সেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। এই ক্ষুদ্র ক্ষুদ্র যে আঞ্চলিক শক্তিগুলো তারা ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী একটা রাজ্য গড়ে তুলেছিলেন এবং তাদের মধ্যে যে বিশেষ কীর্তিকলাপগুলো ছিল সেগুলো আমি তোমাদের সামনে পূর্বেও আলোচনা করছি এবং আজকেও আমি আলোচনা করছি সেই হর্ষবর্ধন পরবর্তী যে আঞ্চলিক শক্তিগুলি নিজেদের গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক কিংবা মধ্যপ্রদেশ বা বুন্দেলখণ্ড, ছত্তিশগড় এই সমস্ত অঞ্চলে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। তাদের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো যারা বিশেষ বিশেষ কীর্তি স্থাপন করেছে সেগুলোই আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। যারা ওয়েস্ট বেঙ্গল সেট এবং সামনে জুন মাসে যে নেট পরীক্ষা আছে কিংবা অসম সেট বা ত্রিপুরা সেট এর জন্য রেডি হচ্ছেও তাদের জন্য এগুলো বিশেষভাবে উপকৃত বলে আমি মনে করছি। তো যাই হোক, আজকের আমার প্রথম প্রশ্ন, চৌহানরা কোন জাতির লোক ছিল? এর উত্তর হলো রাজপুত জাতির লোক ছিল। তারপরে প্রশ্ন, চৌহানরা অপর কী নামে পরিচিত ছিল? উত্তর চাহমান বা চৌহান, চৌহান বা চাহমান নামে পরিচিত ছিলেন। পরে রাজপুতদের মধ্যে কারা সর্বাপেক্ষা বিখ্যাত ছিলেন? এর উত্তর হলো শাকম্ভরীরা। পরে প্রশ্ন, শাকম্ভরী শাখার প্রতিষ্ঠাতাকে? এর উত্তর হলো বাসুদেব। 5 নম্বর প্রশ্ন, কোন চৌহান রাজা উজ্জয়িনী জয় করেছিলেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এর উত্তরটি হলো অজয়রাজ। তো পরে প্রশ্ন, আজমির নামক নগরীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা নেট এবং ডব্লিউবি সেটের জন্য বিশেষভাবে, বা ওয়েস্ট বেঙ্গল সিএসসি কলেজ সার্ভিস কমিশন কিংবা ডব্লিউবিসিএস অথবা ওয়েস্ট বেঙ্গল যে এসএসসি তাতেও কিন্তু এই প্রশ্নটা আসে যে আজমির নামক নগরীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর উত্তর হলো অজয় মেরু। কেমন? এটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। অজয় মেরু যিনি আজমির নগরী প্রতিষ্ঠাতা। ভারতের উত্তর পশ্চিম দিকে রাজস্থানে আজমির অবস্থিত এবং আমি এখানেতে অবশ্যই গিয়েছিলাম। তো পরের প্রশ্ন, ললিত ললিত বিগ্রহ নাটকের রচয়িতাকে? এর উত্তর হচ্ছে সোমদেব ভট্ট। পরের প্রশ্ন, চৌহান বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এর উত্তর হলো তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। এটাও পরে পরীক্ষাতে যে চৌহান বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। পরের প্রশ্ন, তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সেনাপতি কে ছিলেন? এর উত্তর হলো স্কন্দ। পরের প্রশ্ন, তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে তুর্কিরা কী নামে অভিহিত করতেন? তো এটা ডব্লিউ সেটে এসেছিল একবার। এর উত্তরটা হলো, মনে রাখবে, রায়পিথরা বা রায়পিথরৌ বলে উল্লেখ করতেন তুর্কিরা। পরের প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? উত্তর 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এর উত্তর তরাইনের প্রথম যুদ্ধ তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরির হয়েছিল। পরের প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? উত্তর মোহাম্মদ ঘুরি বেশ কিছুটা আহত হয়ে এবং পরাজিত হয়ে তিনি ফিরে গিয়েছিলেন। পরের প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে? যুদ্ধে কে কাকে পরাজিত ও নিহত করেছিলেন? দ্বিতীয় পানিপথের যুদ্ধে কে পরাজিত এবং নিহত হয়েছিলেন? উত্তর তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। তো পরের প্রশ্ন, যদি এখানটা একটু উল্লেখ করে দিতে হবে, দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে হয়েছিল এবং মোহাম্মদ ঘুরি অর্থাৎ 1191 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হয়ে তিনি দেশে ফিরে যাওয়ার পর পরের বছর অর্থাৎ 1192 খ্রিস্টাব্দে তিনি পুনরায় আবার পানিপথের প্রান্তরে এসে উপনীত হয়েছিলেন বা উপস্থিত হয়েছিলেন। এই দ্বিতীয় পানিপথের যুদ্ধে তিনি কী করেছিলেন না তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত এবং নিহত করে দিল্লি এবং আজমির অধ্যুষিত অঞ্চলটাকে জয় করেছিলেন এবং তার ক্ষমতা কায়েম করেছিলেন। পরের প্রশ্ন, তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের বীরত্বকে সামনে রেখে কোন দুটি গ্রন্থ রচিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এক হচ্ছে পৃথ্বীরাজ বিজয় এবং 2 নম্বর হচ্ছে পৃথ্বীরাজ রসো। এই দুটি বিখ্যাত কাব্যগ্রন্থ রচিত হয়েছিল, পৃথ্বীরাজ বিজয় ও পৃথ্বীরাজ রসো। পরের প্রশ্ন,
পৃথ্বীরাজ বিজয় ও পৃথ্বীরাজ রস কাব্যগ্রন্থ দুটি রচয়িতা কারা? তো জয়নাগ যিনি পৃথ্বীরাজ বিজয় রচনা করেছিলেন, আর চাঁদ বরদই যিনি পৃথ্বীরাজ রস রচনা করেছিলেন। WBSSCতে এই প্রশ্নটা এসেছিল 2024-এতে। তো চাঁদ বরদই যিনি পৃথ্বীরাজ রস কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন। পরের প্রশ্ন, চৌহান বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? এর উত্তর হচ্ছে হরিরাজ। পরের প্রশ্ন, চৌহানদের রাজধানী আজমির কে দখল করে নিয়েছিলেন? উত্তর কুতুবউদ্দিন আইবক। এই কুতুবউদ্দিন আইবক ইনি কী করেছিলেন, ওই আজমিরের কাছে একটা সরস্বতী যে পাঠশালা বলে একটা কেন্দ্র ছিল, যেখানে সংস্কৃত পাঠদানের কেন্দ্র ছিল, সেখানটাকে তিনি ধ্বংস করেন। মানে সরস্বতী পাঠশালাটাকে ধ্বংস করে সেখানকার যে মন্দিরের কারুকার্যগুলো সেগুলো ভেঙে তার উপরে আড়াই দিন কা ঝোপড়া ধরলো না এই জায়গাটাতে, আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেছিলেন এই আলাউদ্দিন খলজি। কেমন? তো পরের প্রশ্ন, চৌহানরা আজমির থেকে কোথায় চলে গিয়েছিলেন এবং অল্প সময় টিকেছিলেন? উত্তর রণথম্বরে চলে গিয়েছিলেন। পরের প্রশ্ন, 1301 খ্রিস্টাব্দে রণথম্বরকে দখল করার পর চৌহানদের বংশ চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল। তো 1301 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি রণথম্বর দখল করে নিয়েছিলেন। পরের প্রশ্ন, চান্দেলর রাজারা কোথায় রাজত্ব করত? এর উত্তর হচ্ছে বুন্দেলখণ্ডে। পরের প্রশ্ন, বুন্দেলখণ্ডের আগের নাম কী ছিল? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জিজাক ভুক্তি। কেমন? এই জিজাক ভুক্তি বুন্দেলখণ্ডের আগের নাম ছিল। পরের প্রশ্ন, নবম শতকে চান্দেল্লা বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর নানুকা। পরের প্রশ্ন, বুন্দেলখণ্ডের চান্দেল্লাদের স্বাধীন সিংহাসনে কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হলো যশোবর্মন। পরের প্রশ্ন, চান্দেল্লা বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এর উত্তর হলো ধঙ্গ ছিলেন চান্দেলা বংশের শ্রেষ্ঠ রাজা। পরের, চান্দেলা বংশের কোন রাজা কিরাত সাগর হ্রদ নির্মাণ করেছিলেন? তো কিরাত সাগর হ্রদ চান্দেলা রাজা কীর্তিবর্মন নির্মাণ করেছিলেন। পরের, চান্দেলা রাজাদের অক্ষয় কীর্তি কী ছিল? এর উত্তর খাজুরাহের মন্দির। সেটাতে অনেক সময় সেটাতে পড়ে, কিন্তু খেয়াল রাখবে যে চান্দেলা রাজাদের অক্ষয় কীর্তিটা কি। উত্তর হলো খাজুরাহের মন্দির, অথবা এরকমও পড়ে খাজুরাহের মন্দির কারা নির্মাণ করেন? উত্তর হবে চান্দেলা রাজারা। পরের প্রশ্ন, খাজুরাহের মন্দির কোন শিল্পরীতির নিদর্শন? এর উত্তর হলো নাগর শিল্পরীতির নিদর্শন। কেমন? পরের প্রশ্ন, কলচুরি রাজবংশ। তো এই কলচুরি রাজবংশ সম্পর্কে আমি বেশ কিছু প্রশ্ন দিচ্ছি। কলচুরিরা কোথায় রাজত্ব করত? এর উত্তর হলো চেদিতে। কেমন? চেদি বলে একটা অঞ্চল, সেখানেতে রাজত্ব করত। কলচুরিরা কাদের সামন্ত রাজা ছিলেন? এর উত্তর হলো প্রতিহার রাজাদের সামন্ত রাজা ছিলেন। তাহলে কলচুরি রাজারা অন্য কী নামে পরিচিত ছিল? এর উত্তর হলো হৈ হৈ নামে তারা পরিচিত ছিল। পরের প্রশ্ন, চেদি রাজ্য কোথায় অবস্থিত? উত্তর দক্ষিণে গোদাবরী নদী থেকে উত্তরে নর্মদা নদী পর্যন্ত যে মধ্যভাগে বিস্তৃত অঞ্চল ছিল, সেখানে চেদিরা বসবাস করত। পরের প্রশ্ন, কলচিরি বা চেদিদের আদি বাসস্থান কোথায় ছিল? এর উত্তর হচ্ছে নর্মদা উপত্যকাতে। পরের প্রশ্ন, কলচুরি বা চেদিদের রাজধানী কোথায় ছিল? এর উত্তর হচ্ছে মহিষমতি। পরে তারা জব্বলপুরের সন্নিকটে ত্রিপুরীতে রাজধানী নির্মাণ করেছিল, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন, চেদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর লক্ষণ রাজা। তবে কোনো ঐতিহাসিক বলেন রাজা কল্লোল ছিলেন চেদি বংশের প্রতিষ্ঠাতা। দ্বিমত আছে এখানে। চেদি বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর হলো গাঙ্গেয় দেব। পরের প্রশ্ন, কোন চেদি রাজা কলিঙ্গাধিপতি অভিধা গ্রহণ করেন? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। এর উত্তর হলো গাঙ্গেয় দেব। পরের প্রশ্ন, কোন বংশের রাজারা চেদিদের পরাজিত করেছিলেন? উত্তর পারমার রাজারা। পারমাররা
কাদের সামন্ত ছিলেন? এর উত্তর হলো রাষ্ট্রকূট রাজাদের। পরের প্রশ্ন, পারমার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হলো রাজা কৃষ্ণ। পরের প্রশ্ন, পারমার রাজাদের রাজধানী কোথায় ছিল? উত্তর ধারাতে, যেটি বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থিত। আসলে আমাদের নেট এবং সেট, ডব্লিউবি সেট এবং ইউজিসি নেট বা ডব্লিউবিসিএস, এখানেতে এই নিখুঁতভাবে প্রশ্নগুলি ছেলেদের কাছে উপস্থাপন না করলে তাহলে সেখানে প্রশ্নগুলো তারা অ্যাটেন্ড করলেও উত্তর সঠিক দিতে পারে না। সেই জন্যই আমাকে নিখুঁতভাবে তৈরি করতে হচ্ছে ভিডিওগুলো, এবং বিশেষ করে 4 থেকে 5খানি বই আমি ফলো করে তবেই এই প্রশ্নগুলো রেডি করছি। তো নিঃসন্দেহে তোমাদের উপকৃত হচ্ছে বলে আমি মনে করব। তো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করবে। ওকে। পরের প্রশ্ন, পারমার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর উত্তর হলো বাগপতি মুঞ্জ। আসলে নামগুলো খুব খটমটে, কিন্তু মনে রাখতে হবে, কারণ তোমরা ইতিহাসের ছাত্র, তোমাদেরকে অতি অবশ্যই জানতে হবে, বুঝতে হবে এবং মনে রাখতে হবে। কেমন? পরের প্রশ্ন, বাগপতি মুঞ্জ কাদেরকে পরাজিত করেছিলেন? উত্তর, তিনি হুন ও কলচুরি রাজাদের পরাজিত করেছিলেন। পরের প্রশ্ন, কোন পারমার রাজা রাষ্ট্রকূট রাজাদের পরাজিত করেছিলেন? এর উত্তর হলো শ্রী হর্ষ। পরের প্রশ্ন, পারমার বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এর উত্তর হচ্ছে রাজা ভোজ। কেমন? পরের প্রশ্ন, রাজা ভোজ কেমন প্রকৃতির লোক ছিলেন? তো এর উত্তর হলো তিনি ছিলেন সুদক্ষ যোদ্ধা, সুশাসক এবং শিল্প সংস্কৃতি ও সাহিত্যের অনুরাগী ছিলেন। এতগুলো তার গুণ ছিল আর কি। পরের প্রশ্ন, রাজা ভোজের রাজধানী কোথায় ছিল? এর উত্তর হলো ধারাবর্ষ। এই ধারাবর্ষ বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন, কোন পারমার রাজা কবিরাজ উপাধি নিয়েছিলেন? এটাও তোমাদের মনে রাখতে হবে। পারমার রাজা যিনি হচ্ছেন রাজা ভোজ। কেমন? রাজা ভোজের কী কী কীর্তি নির্মাণ করেছিলেন? উত্তর, তিনি অনেকগুলো কীর্তি স্থাপন করেছিলেন, যা তোমরা যদি যাও দেখতে পাবে মধ্যপ্রদেশে। তো যেমন ভোজপুর হ্রদ আছে, ভোজপুর শহর, আর রাজধানী ধারাবর্ষেতে বিখ্যাত সংস্কৃত বিদ্যার যে মন্দির, সংস্কৃত বিদ্যা মন্দির বা বিদ্যালয় নির্মাণ তিনি করেছিলেন। তাহলে ভোজপুর হ্রদ, ভোজপুর শহর এবং সংস্কৃত বিদ্যা মন্দির যদি তোমরা যাও এখন এই জিনিসগুলো অবশ্যই উপলব্ধি করতে পারবে। পরের প্রশ্ন, রাজা ভোজের রচিত কয়েকটি বিখ্যাত ঔষধি গ্রন্থের নাম করো। এটা খুবই কঠিন প্রশ্ন এবং মনে রাখতে হবে। সমরাঙ্গ সূত্রধারা, সমরাঙ্গ সূত্রধারা ও আয়ুর্বেদ সর্বস্ব। পরের প্রশ্ন, পারমার রাজ্যটি কীভাবে সুলতানি সাম্রাজ্যভুক্ত হয়েছিল? উত্তর, 1297 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির সেনাপতি নসরত, এটা নজরত হয়ে গেছে, বানানটা ভুল হয়েছে আমার, নসরত খান ও ওলুগ খান পারমার রাজাদের পরাজিত করে এটি সুলতানি, অর্থাৎ এই পারমার রাজ্যটি সুলতানি সাম্রাজ্যভুক্ত করেছিলেন। তাহলে কে কে ছিলেন? নজরত খান, এটা নজরত, বানানটা ভুল হয়ে গেছে, দন্তন্য দন্তস্বর র, তো নসরত খান ও উলুগ খান, এরা দুজনেতে পারমার রাজ্যটি দখল করে নিয়েছিলেন এবং সেখানে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, কারণ এরা দুজনেই ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি। পরের প্রশ্ন, গুর্জর প্রতিহার বংশের আমরা প্রশ্নগুলি আলোচনা করব। এই গুর্জর প্রতিহার বংশ অবশ্যই ভারতের দক্ষিণ এবং পশ্চিম দিকে ছিল। তো দেখো এখান থেকেও তোমাদের নেট এবং সেটের অনেক প্রশ্নই থাকে। গুর্জর প্রতিহার রাজারা কোথায় রাজত্ব করত? উত্তর হচ্ছে রাজস্থানের যোধপুর অঞ্চলে। পরের প্রশ্ন, গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে রাজা হরিচন্দ্র। পরের প্রশ্ন, রাজা হরিচন্দ্রের রাজধানী কোথায় ছিল? উত্তর, মান্ডোর বা ভিনমাল, বর্তমানে মার্তা। পরের প্রশ্ন, গুর্জর প্রতিহারদের অপর একটি শাখা কোথায় রাজত্ব করত? উত্তর, নান্দিপুর, বর্তমানে গুজরাটে অবস্থিত যে নান্দিপুর, সেখানেতে রাজত্ব করত। পরের প্রশ্ন, গুর্জর রাজারা নিজেদের কি বলে পরিচয় দিতেন? উত্তর হচ্ছে প্রতিহার বলে। পরের প্রশ্ন, এই বংশের আদি রাজা কে ছিলেন? উত্তর, প্রথম দদ্দ। কেমন? প্রথম দদ্দ ছিলেন এখানকার প্রতিহার রাজাদের আদি রাজা। পরের প্রশ্ন, প্রতিহার কথার অর্থ কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা।
পতিয়ার কথার অর্থ হচ্ছে দ্বার রক্ষক অথবা দুয়ার রক্ষাকারী, মানে ঘরের যে দুয়ার অর্থাৎ গেট, সেই গেটটা রক্ষাকারী মানে যিনি থাকেন আর কি, লাঠি ধরে থাকে, হ্যাঁ, কেউ প্রবেশ করতে গেলে তার অনুমতি নিয়ে তবেই নগরদ্বারে প্রবেশ করবে। সেই যারা রক্ষী হতেন তাদেরকে বলা হতো পতিয়ার অর্থাৎ দুয়ার রক্ষাকারী বা দ্বার রক্ষাকারী। পরে প্রশ্ন, গুর্জররা যেখানে রাজত্ব করত বর্তমানে সেই অঞ্চলটি কী নামে পরিচিত? উত্তর হলো গুজরাট। পরে প্রশ্ন, গুর্জর বংশের প্রথম শক্তিশালী রাজা কে ছিলেন? এর উত্তর হচ্ছে প্রথম নাগভট্ট। পরে প্রশ্ন, প্রথম নাগভট্টের রাজধানী কোথায় ছিল? একটু স্পেলিং মিস্টেক হয়েছে আমার, এটা প্রথম নাগভট্ট হবে। কেমন, এখানটা আমার একটু ভুল গেছে। প্রথম নাগভট্ট, প্রথম নাগভট্টের রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে উজ্জয়িনী। কেমন। পরে প্রশ্ন, কোন গুর্জর পথিয়া রাজা পাল রাজা ধর্মপালকে পরাজিত করেছিলেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটা হলো রাজা বৎসরাজ। পরে প্রশ্ন, পাল পতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের সময় পতিহার রাজা কে ছিলেন? উত্তর হলো বৎসরাজ। পরে প্রশ্ন, গুর্জর পতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এর উত্তর হচ্ছে প্রথম ভোজ বা মিহির ভোজ। পরে প্রশ্ন, মিহির ভোজ রাজধানী কোথায় স্থানান্তর করেছিলেন? এর উত্তর হচ্ছে কনৌজে, অর্থাৎ গুজরাট থেকে তিনি তার রাজধানী কনৌজে নিয়ে চলে গিয়েছিলেন। পরে প্রশ্ন, প্রথম ভোজের পরবর্তী রাজা কে ছিলেন? উত্তর প্রথম মহেন্দ্রপাল। পরে প্রশ্ন, প্রথম মহেন্দ্রপালের সভাকবি কে ছিলেন? উত্তর রাজশেখর। পরে প্রশ্ন, রাজশেখরের লেখা দুটি বিখ্যাত সংস্কৃত গ্রন্থের নাম করো। এটাও তোমাদেরকে জেনে রাখতে হবে। এই দুটি গ্রন্থ হচ্ছে, একটা হচ্ছে কাব্যমীমাংসা এবং কর্পূর মঞ্জুরি, এই দুটি রাজশেখরের লেখা। কেমন, কাব্যমীমাংসা এবং কর্পূর মঞ্জুরি। পরে প্রশ্ন, বাগদাদের আলমাসুদি কার রাজত্বকালে পতিহার রাজ্যে এসেছিলেন? এর উত্তর হচ্ছে গুর্জর পতিহার রাজ প্রথম মহিপালের সময়। কেমন, প্রথম মহিপালের সময় এই আলমাসুদি বাগদাদ থেকে পতিহার রাজ্যে এসেছিলেন। পরে প্রশ্ন, 1018 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ কোন গুর্জর পতিহার রাজ্যের রাজধানী কনৌজ লুণ্ঠন করেছিলেন? তো সেই সময় যিনি রাজা ছিলেন অর্থাৎ সুলতান 1018 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ যখন গুর্জর পতিহার রাজ্যে এসেছিলেন বা লুণ্ঠন করেছিলেন, সেই সময় এখানকার শাসক ছিলেন পতিহার রাজ্যপাল। কেমন। পরে প্রশ্ন, পতিহার বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? এর উত্তর হচ্ছে যশোপাল। এরপরে আসছি সোলাঙ্কি যে রাজবংশ। কেমন, এই সোলাঙ্কি বংশ এরাও গুজরাটেতে রাজত্ব করেছিলেন। তো প্রথম 71 নম্বর প্রশ্ন আজকের, সোলাঙ্কি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর উত্তর হচ্ছে প্রথম মূলরাজ। পরে প্রশ্ন, প্রথম মূলরাজ্যের রাজধানী কোথায় ছিল? উত্তর আনহিলওয়াড়া। কেমন। পরে প্রশ্ন, গুজরাটের কোন সোলাঙ্কি রাজার সময়কালে সুলতান মাহমুদ সোমনাথ মন্দির লুণ্ঠন করেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআইপি, কারণ এটা এসএসসিতে অনেকবার এসেছে। তো মনে রাখতে হবে তোমাদেরকে কার সময়কালে সুলতান মাহমুদ সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন। উত্তর হচ্ছে প্রথম ভীমের রাজত্বকালে। উত্তরটা তাহলে কী এলো? প্রথম ভীম। কেমন, প্রথম ভীমকে মনে রাখতে হবে। পরে প্রশ্ন, কবে সুলতান মাহমুদ সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন? এটা ডব্লিউবি সেটে এসেছিল, ওয়েস্ট বেঙ্গল সেটে, যেটা হচ্ছে 1025 খ্রিস্টাব্দে। কেমন। পরে প্রশ্ন, প্রথম ভীমের পরবর্তী সোলাঙ্কি শাসক কে ছিলেন? উত্তর হচ্ছে রাজা কর্ণ। পরে প্রশ্ন, রাজা কর্ণের সভাকবি কে ছিলেন? উত্তর জৈন পণ্ডিত হেমচন্দ্র। পরে প্রশ্ন, হেমচন্দ্র রচিত ব্যাকরণ গ্রন্থটির নাম কি? তো এর উত্তরটা হচ্ছে হেমচন্দ্র স্তন্ত্র। হেমচন্দ্র স্তন্ত্র। কেমন, বানানটা দেখো, হেমচন্দ্র স্তন্ত্র, দন্তস্বয়ে তয়ে দন্তন্য তয়ের অপলা, হেমচন্দ্র স্তন্ত্র। পরে প্রশ্ন 78 নম্বর প্রশ্ন, কোন সোলাঙ্কি রাজা অবন্তীনাথ উপাধি নিয়েছিলেন? এর উত্তর হচ্ছে জয়সিংহ সিদ্ধরাজ। পরে প্রশ্ন, গুজরাটের সোলাঙ্কি বংশের শেষ রাজা কে ছিলেন? এর উত্তর হলো রাজা কর্ণদেব। পরে প্রশ্ন এবং আজকে লাস্ট প্রশ্ন, গুজরাটের সোলাঙ্কি বংশের
কিভাবে পতন হয়েছিল, মানে ধ্বংস হয়েছিল। এই সোলাঙ্কি বংশের পতনের ইতিহাসটা হচ্ছে এরকম: 1197 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক সোলাঙ্কিদের রাজধানী আনহিলওয়াড়া আক্রমণ চালায় এবং লুণ্ঠন করে নিয়েছিল। ফলে সেখানে সোলাঙ্কিরা অবশ্যই যুদ্ধে পরাজিত হয়েছিল। ফলে এই বংশের পতন হয় এবং আস্তে আস্তে এই সোলাঙ্কি অর্থাৎ গুজরাট অঞ্চলটা সুলতানি রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। তো আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল SDM হিস্ট্রি। আবার বলবো, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর কেমন ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে সেগুলো তোমরা কমেন্ট করবে। ওকে, আজ এই পর্যন্ত। আবার পরবর্তী অংশ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ তোমরা দেখতে থাকো। ওকে।